তো যেটা বলছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়টা হচ্ছে আমাদের সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। তাহলে এখানে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার মধ্যে যেটা বলছে যে দ্বিতীয় অধ্যায়টা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আধুনিকতার পথে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেটার সম্পর্কে আলোচনা রয়েছে। আমাদের অষ্টাদশ শতক ছিল অন্ধকার যুগ এবং ঊনবিংশ শতক ছিল প্রগতির যুগ। তাহলে ঊনবিংশ শতাব্দী প্রগতির যুগে কিভাবে এগিয়ে যাচ্ছে এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে। কতগুলো প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো অবশ্যই বলবো। সেই প্রশ্ন অনুযায়ী কিছু কিছু আলোচনা করব। 2 নাম্বার, এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু 4 নম্বরের প্রশ্ন থাকছে, অবশ্যই 4 নম্বরের প্রশ্ন থাকছে। তো 4 নম্বরের প্রশ্ন থাকছে এবং 8 নম্বরেরও প্রশ্ন থাকছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বিশেষ করে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো এ প্রসঙ্গে বলি, কতগুলো পত্রপত্রিকা যেটা আগেই আলোচনা করেছি, প্রথম অধ্যায়ের শেষের দিকে আলোচনা করেছিলাম। তো সেই পত্রপত্রিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে বামাবধিনী পত্রিকা। বামাবধিনী পত্রিকা এ প্রসঙ্গে বলে রাখি, বামাবধিনী পত্রিকার যে সম্পাদক যিনি প্রতিষ্ঠা করেছেন 1863 খ্রিস্টাব্দে, সেই উমেশচন্দ্র দত্ত, তারা মানে 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বামাবধিনী সভা। কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সভার মধ্যে একটা শাখা সংগঠন গড়ে উঠেছিল বামাবধিনী সভা। সেই বামাবধিনী সভার মুখপত্র হিসাবে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রতিষ্ঠিত হয়েছিল বামাবধিনী পত্রিকা। তা সুতরাং সেই বামাবধিনী পত্রিকায়, বামা কথাটার অর্থ হচ্ছে নারী, বধিনী মানে বোধন করা, মানে বন্দনা করা। তাহলে বামাবধিনী পত্রিকা হচ্ছে নারীদের উন্নয়ন কী কারণে ঘটেছে, নারী, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরেও এসে যেতে পারে, আবার 2 নম্বরের প্রশ্ন এসে যেতে পারে। তো 4 নম্বরে যখন আসবে শুধু বামাবধিনী পত্রিকা সম্পর্কে কি জানো, যখন 2 নম্বরে এসে যাবে, 2 নম্বর সংক্ষিপ্ত লিখেছে যে নারী জাতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, তাদের প্রগতিশীলতার পথে এগিয়ে যাওয়া, তাদের তারা যাতে নারীরা যাতে স্বর্ণপ্রভা বসু টসু, এরা তো এখানে নিজস্ব ভাষায় লিখেছেন, মানে ছদ্মনামে এই পত্রিকা লিখেছেন। তা সুতরাং নারীরা যাতে ছদ্মনামে, বেনামে বা নিজস্ব নামে তারা লিখতে পারে, তাদের যে লেখনী ক্ষমতাটাকে বাড়ানোর জন্য এই পত্রিকার প্রকাশ হয়েছিল। এবারে চলে আসি দ্বিতীয় নম্বর হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, সব থেকে গুরুত্বপূর্ণ একটা পত্রিকা হিন্দু পেট্রিয়ট পত্রিকা। ইংরাজি মধুসূদন রায় এবং গিরিশচন্দ্র ঘোষের হাত ধরে প্রথম সূচনা, এবং পরবর্তীকালে 1855 খ্রিস্টাব্দে 5ই জুলাই, তোমরা জানবে নিশ্চয়ই যে যাকে বলে আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকার দায়িত্ব গ্রহণ করছিলেন 61 সাল পর্যন্ত, মাত্র কয়েক বছর, 61 সালে তার মৃত্যু হয়েছিল। সে কারণে বলা হয় নীলবান্দরে সোনার বাংলা করলো এবার ছারখার, অসময়ে হরিশমল, মানে অসময়ে হরিশমল, লঙের হলো কারাবার। তাহলে এই যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অল্প সময়ে ইংরাজি যে সাপ্তাহিক পত্রিকাটাকে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছিলেন, এবং নীল বিদ্রোহের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে পত্রিকা তৎকালীন যুগে, সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের পক্ষে এবং মহাবিদ্রোহে সাধারণ মানুষের পক্ষে, এবং নীল বিদ্রোহের ক্ষেত্রে নীল চাষিদের বিশেষ করে উদ্যোগী, মানে উৎসাহিত করতে, বিদ্রোহী করতে যে পত্রিকা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সেটা হচ্ছে এই নীলদর্পণ, মানে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। তোমরা মনে রাখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ দিক, জমিদারদের শোষণ এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধেও এখানে লেখনী ধারণ করা হয়েছিল। ঠিক একই রকমভাবে আরেকটা পত্রিকার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, এটাও কিন্তু 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা হচ্ছে, প্রকাশক হচ্ছে কে, কাঙাল হরিনাথ মজুমদার। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে কাঙাল হরিনাথকে কাঙাল বলা কি যুক্তিযুক্ত? 2 নম্বরে যদি প্রশ্ন এসে যায়, তোমরা কি লিখবে? কাঙাল হরিনাথকে কাঙাল বলা কি যুক্তিযুক্ত? তখন তোমরা লিখবে হরিনাথ মজুমদার তিনি যখন মানে বাউল সঙ্গীতের সঙ্গে যুক্ত হলেন, বাউল দলের সঙ্গে যুক্ত হলেন, তখন তিনি নিজেকে কাঙাল বলে সম্বোধন করেছেন। শৈশবকাল থেকেই তাকে কিন্তু দারিদ্র ছাড়েনি, পিতৃমাতৃহীন হরিনাথকে শৈশব থেকে দারিদ্র ছাড়েনি এবং আজীবন দারিদ্রতার নিত্য সঙ্গী, সেদিক থেকে তিনি কিন্তু কাঙাল। কিন্তু তথাপি একথা বলা যায়, আধুনিক সাংবাদিকতার ইতিহাসে, বিশেষ করে গ্রামীণ সাংবাদিকতার ইতিহাসে, হরিনাথ মজুমদার এবং তার গ্রাম বার্তা প্রকাশিকা সভা যে কৃতিত্বের সাক্ষ্য রেখেছিল, সেদিক থেকে কিন্তু তিনি কাঙাল ছিলেন না, বরং বলা চলে তিনি হচ্ছেন গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ। তাহলে এইভাবে সুন্দরভাবে তোমাকে পয়েন্ট ছোট্ট করে উত্তরটা লিখতে হবে, 2 নম্বরের প্রশ্ন এলে লিখতে হবে। তো এইরকমভাবে এইগুলো লিখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ আর বামাবধিনী পত্রিকা থাকবে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা থাকবে। হিন্দু পেট্রিয়ট পত্রিকা একটা প্রশ্ন আসছে, নীলদর্পণ ইসের ক্ষেত্রে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে গুরুত্বপূর্ণ। আবার এখানে প্রশ্ন আসে যে হুতুম পেচার নকশা, যদি 2 নম্বরের প্রশ্ন আসে হুতুম পেচার নকশা সম্পর্কে কী জানো, বা তাতে কি সমাজের কী চিত্র প্রতিফলিত হয়েছে। হুতুম পেচার নকশা কে করে, কালীপ্রসন্ন সিংহ, তিনি 1862 খ্রিস্টাব্দে প্রথম খণ্ড, 63 খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড এবং 1868 খ্রিস্টাব্দে, এবং টোটাল গ্রন্থরূপে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে হুতুম পেচার নকশা, এই গ্রন্থটা হচ্ছে যাকে বলে
হুতুম পেচার ক্ষেত্রে গ্রন্থরূপে প্রকাশিত হয়েছিল। তিনি গদ্যরীতিতে ব্যঙ্গ বিদ্রুপের আঘাতে কষাঘাতে কিন্তু তৎকালীন বাবু সমাজ, হ্যাঁ, আর্থসামাজিক দিক থেকে সাংস্কৃতিক জীবনের জীবন্ত মানে যে চিত্র তিনি তুলে ধরেছেন, একে তুলে ধরেছেন নব্য এবং বাবু সমাজের যে চিত্র, হ্যাঁ, সেই সুন্দরভাবে তার এই নকশাতে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, এবারে চলে আসি নীলদর্পণ নাটক, একটা গুরুত্বপূর্ণ নাটক। তোমাদের বলেছিলাম যে কেঞ্চিক পেথিকেন ছদ্মনামে দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে তিনি কি লিখেছিলেন? নীলদর্পণ নাটক। নীল বিদ্রোহের পটভূমিকায় তিনি এটা রচনা করেছিলেন। তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে যে কেঞ্চিক পেথিকেন ছদ্মনামে কেন তিনি লিখলেন? তার ছদ্মনামে লেখার কারণ হচ্ছে দীনবন্ধু মিত্রের ছিলেন একজন ডাক বিভাগের কর্মচারী, সুতরাং সরকারি কর্মচারী হয়ে স্বনামে তিনি যদি লিখতেন তাহলে এই সরকার বিরোধী কথাবার্তার জন্য তার জরিমানা বা জেল হয়ে যেতে পারত। সে কারণে তিনি কি করে লিখলেন? তিনি তার ছদ্মনামে এটাকে রচনা করলেন এবং নীল বিদ্রোহের টোটাল মর্মস্পর্শী কাহিনী তার এই নীলদর্পণ নাটকের মধ্যে রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং পরবর্তীকালে সেটাকে প্রকাশ করেছিলেন, কার নামে প্রকাশ হয়েছিল? জেমস লংয়ের নামে। ঠিক আছে, সেই কারণে জেমস লংয়ের কারাদণ্ড হয়েছিল এবং 1000 টাকা জরিমানা হয়েছিল, যে জরিমানার টাকা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। প্রশ্ন আসতে পারে যে জেমস লংয়ের যে জরিমানা হয়েছিল সেই 1000 টাকা কে দিয়েছিলেন? মহানুভবতার পরিচয় দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ, তিনি কিন্তু এই টাকাটা দিয়েছিলেন। এদিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটাও একটা আলোচনার আমাদের মধ্যে থাকতে পারে। এবার ছোট ছোট প্রশ্ন আসতে পারে এগুলোর মধ্য দিয়ে। এবং আরেকটা কথা বলে রাখি, নীলদর্পণ নাটক ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত হয়েছিল, ন্যাশনাল থিয়েটারের শুভ সূচনা হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। শুভ সূচনা হয়েছিল কিন্তু নীলদর্পণ নাটকের মাধ্যমে। এবং এই নীলদর্পণ নাটক দেখতে গিয়েছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রোগ শেষের ভূমিকা অভিনয় করেছিলেন, হ্যাঁ, অর্ধেন্দুশেখর মুস্তাফির। তিনি এমন অভিনয় করছে, বলেছিলাম নাটক হচ্ছে জীবন্ত গণমাধ্যম, মানুষের হৃদয়ে স্থান পেয়ে যায়। বিদ্যাসাগরের হৃদয়ে এমনভাবে স্থান পেয়েছে, তিনি রোগ শেষের যে অত্যাচারীমূলক দিক, অত্যাচারের দিক, কীভাবে অত্যাচার করছে নীল চাষিদের উপর অত্যাচার করছে রোগ শেষ সাহেব, সেইটা অত্যাচার কাহিনী তিনি কী করেছেন? জুতো খুলে মুস্তাফিরকে মেরেছিলেন। তাহলে সুতরাং এই যে কাহিনী, নাটক ধীরে 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 জনপ্রিয়তা অর্জন করছে, এমন একটি নাটক। এবং মনে রাখবে যে নাটকের মাধ্যমে বা সাহিত্যে প্রথম প্রতিফলন ঘটেছে, মানে ব্রিটিশ বিরোধী যে প্রতিফলন সাহিত্যের মাধ্যমে, সংবাদপত্রে অনেক কিছু দেখেছি, প্রথম প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে। এবং নীলদর্পণ নাটকটা আরেকটা কথা মনে রাখবে, যে লংয়ের কারাবাস হয়েছে, তো সব কিছু ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তার মধ্যে থেকেও নীলদর্পণ নাটক এটা যখন ওই যে ইংরাজি অনুবাদটা, হ্যাঁ, এর বিরুদ্ধে যখন কেস হয়েছিল, সেই কেসে যখন ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষী হিসাবে কিন্তু এই ইংরাজি অনুবাদ গ্রন্থ কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এবং পরবর্তীকালে 1860 খ্রিস্টাব্দে আমরা নিশ্চয়ই জানি যে শেষের দিকে এর জন্য নীল কমিশন গঠন করা হয়েছিল এবং নীল চাষিদের অনেকখানি সমস্যার সমাধান করা হয়েছিল। এ কথাটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে এদিক থেকে কতগুলো বিষয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো রয়ে গেছে এর মধ্যে থেকে। এবার যেটা আসছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের 8 নম্বরে প্রশ্ন আসার কথা, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার। এটা একটু বোঝানোর দরকার আছে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে পরিবর্তন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার মানে 19 শতাব্দীতে ভারতে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটছে, তার আগে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল আমাদের একটু জানার দরকার আছে। কেমন ছিল? তাহলে ইংরেজরা আসার আগে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল টোল, মক্তব, মাদ্রাসা কেন্দ্রিক। ঠিক আছে, মানে হিন্দুদের টোল এবং পাঠশালায় শিক্ষা ব্যবস্থা হতো, আর মুসলিমদের মক্তব এবং মাদ্রাসার মাধ্যমে শিক্ষার মাধ্যম ছিল ধর্ম, টোটাল ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। বিবেকানন্দের কথা, ভারতবর্ষ ধর্মীয় ভাবনার দেশ, সুতরাং সেই ধর্ম নিয়ে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রচলিত হচ্ছে। তাহলে সেই শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ইংরেজরা আসার পরে তারাও কিন্তু প্রথম পর্বে কোনোভাবেই ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে চাইলো না। কেন? তার কারণ মনে রাখবে, তারা মনে করলো যে সবেমাত্র শিশু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, সেই শাসনকে যদি আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করি তাহলে ভারতবাসীর ধর্মে আঘাত লাগবে মনে করে তারা আন্দোলন করবে, আন্দোলন করলে শিশু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা ধ্বংস হয়ে যাবে। তাহলে সে কারণে তারা কিন্তু সচেতনভাবে তারা কিন্তু প্রথম থেকে প্রাচ্য শিক্ষার কথা চিন্তা ভাবনা করেছে। তোমাদের মধ্যে প্রশ্ন এসে যাবে 2 নম্বরে, যে সরকারি উদ্যোগে প্রাচ্য শিক্ষার কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, সেটা যদি প্রশ্ন এসে যায় তা তোমাকে লিখতে হবে যে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় কলকাতা মাদ্রাসা আরবি ফার্সি ভাষা শিক্ষার জন্য। আবার আমরা দেখতে পাচ্ছি তারই শাসনকালে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স তিনি প্রতিষ্ঠা করেছিলেন কি প্রাচ্য শিক্ষা গবেষণার জন্য, প্রাচ্য ভাষা সংস্কৃতির গবেষণার জন্য কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন কি এশিয়াটিক সোসাইটি, এখনও রয়েছে শেক্সপিয়ার সরণির কাছেই এশিয়াটিক সোসাইটি, একবার কোনেই পার্কস্ট্রিটের কাছে আমরা দেখতে পাই। তাহলে সেই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। তাহলে সেটাও আমরা দেখলাম। আবার আমরা দেখলাম জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছে বেনারস সংস্কৃত কলেজ। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি কি 1800 খ্রিস্টাব্দে
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন কে? লর্ড ওয়েলেসলি। কেন প্রতিষ্ঠা করছেন? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা যে ইংল্যান্ড থেকে আগত এটার উদ্দেশ্য থাকতে পারে। যদি 2 নম্বরের প্রশ্ন যে ফোর্ট উইলিয়াম কলেজ কেন, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল কি? ইংল্যান্ড থেকে আগত ব্রিটিশ সিভিলিয়ান মানে কর্মচারী, যে বড় বড় কর্মচারী যারা রয়েছে, সেই কর্মচারীদের এদেশীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি বিষয় শিক্ষা দেওয়া হবে। কিন্তু শিক্ষা দিবেন কে? এদেশীয় পণ্ডিতরা শিক্ষা দিবে। এই কারণে ইংরেজরা কোনো মতেই এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে চাইল না, যার ফলে তাদের বিদ্রোহের ফলে দেখা গেল 1806 খ্রিস্টাব্দে লন্ডনে হেইলবেরিতে প্রতিষ্ঠিত হলো ইস্ট ইন্ডিয়া কলেজ বা হেইলবেরি কলেজ। তাহলে এটাও আমাদের কাছে দেখো, চিন্তা করো, ইংরেজরা আমাদের দেশে তারা আমাদের শিক্ষা দিবে, কিন্তু তারা আমাদের শিক্ষা নেবে না। তাহলে চিন্তা করো যে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে এতগুলো, যদি প্রশ্ন এসে যায় প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে সরকারি প্রচেষ্টা, তাহলে এই সবগুলোই দিতে হবে। আবার প্রশ্ন আসবে যে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে, তাহলে এই হলো পাশ্চাত্য শিক্ষা কীভাবেই হলো? 1813 সাল খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন আসে যে 1813 সাল ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 1813 সালে চার্টার আইন পাস হয়েছিল। তোমরা মনে রাখবে, ভারতবর্ষের 1773 খ্রিস্টাব্দে প্রথম রেগুলেটিং অ্যাক্ট, ঠিক 20 বছর অন্তর, প্রত্যেক 20 বছর অন্তর ব্রিটিশ শাসনকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটা করে আইন পাস করে, মানে একটা করে। আর 1773 খ্রিস্টাব্দ, 1793 খ্রিস্টাব্দ, 1813 খ্রিস্টাব্দ, 1833 খ্রিস্টাব্দ এবং 1853 খ্রিস্টাব্দ। তারপর তো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তাহলে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার কথা বললাম, তাহলে 1813 সাল গুরুত্বপূর্ণ কেন? একদিকে গুরুত্বপূর্ণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটে বাণিজ্যিক অধিকারটা বিলোপ হয়ে গেছিল। একচেটে বাণিজ্যিক অধিকার। এতদিন পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে ইংল্যান্ডের যে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে লন্ডন ট্রেডিং ইন্টু দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যে প্রাচ্য দেশে বাণিজ্যিক যে অধিকারটা পেয়েছিল, সেটার কিন্তু সেই যে একমাত্র এই কোম্পানিটা করবে। কিন্তু লন্ডনে তো একাধিক কোম্পানি হয়েছে, ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার, লিভারপুল, এই সকল জায়গায় তো একাধিক কোম্পানি রয়েছে, কিন্তু এই কোম্পানিটাই কেবলমাত্র বাণিজ্যিক অধিকার প্রয়োগ করেছিল, যার ফলে 1813 সালে চার্টার আইনে এই অধিকার বিলোপ হয়ে ইউরোপের সমস্ত কোম্পানি ভারতে প্রবেশ করতে শুরু করলো 1813 সালে চার্টার আইনে। আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ, শিক্ষা খাতে বলা হয়েছিল যে 1 লক্ষ টাকা বাৎসরিক ভারতের শিক্ষা খাতের জন্য ব্যয় করা হবে। কিন্তু কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে? প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা খাতে? এ নিয়েও বিরোধ দেখা দিল। প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা? 10 বছরে টাকা কোনো খাতে ব্যয় করা হয়নি। ভারতবাসী তো, আমরা একদল বলছে প্রাচ্য শিক্ষা খাতে ব্যয় করা হোক, একদল বলছে পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় হোক। এখান থেকে যে বিরোধের সূচনা, তাকে বলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এই বিরোধ আবার চরম আকার ধারণ করলো 1823 খ্রিস্টাব্দে। কি প্রতিষ্ঠিত? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। কবে প্রতিষ্ঠিত হলো? 1823 সালে। সেই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, জনশিক্ষা কমিটি, সেই জনশিক্ষা কমিটি যখন 1823 সালে প্রতিষ্ঠিত হলো, তখন ওই টাকাটা প্রথম কিন্তু প্রাচ্য শিক্ষা খাতে ব্যয়ের কথা ঘোষণা হলো, যার ফলশ্রুতি হিসাবে 1824 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো সংস্কৃত কলেজ, ওই টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। যখন এটা প্রতিষ্ঠিত হলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রামমোহন রায়, তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে লর্ড আমার্সকে চিঠি লিখলেন 1823 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর। তিনি আমার্সকে কি চিঠি লিখলেন? যে এই টাকাটা প্রাচ্য শিক্ষা নয়, পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করা হোক। তাহলে পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করার জন্য তিনি আমার্সকে চিঠি লিখলেন, প্রাচ্য শিক্ষা নয়, এই দেশে আধুনিক শিক্ষার জন্য ব্যয় করা হোক। এই বিরোধ আবার চরম আকার ধারণ করলো। এই বিরোধ মেটানোর জন্য আমাদের জেমস মিল এবং জেরমি বেনথামের হিতবাদী আদর্শের যে যিনি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং, 1828 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ যার শাসনকাল, সেই লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কি করেছিলেন? তিনি কি করেছিলেন? তিনি তার যে আইন সচিব টমাস ব্যারিংটন মেকলেকে তিনি বড় ওই কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিয়োগ করেছিলেন এবং তাকে কোন শিক্ষা প্রবর্তন করা যায় তার জন্য তাকে নিয়োগ করেছিলেন এবং তাকে বলেছিলেন। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি টমাস ব্যারিংটন মেকলে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে প্রাচ্য শিক্ষা নয়, পাশ্চাত্য শিক্ষার সপক্ষে যে প্রতিবেদন পেশ করেছিলেন, তাকেই মেকলে মিনিট বলা হয়। মেকলে মিনিট কাকে বলে যদি প্রশ্ন আসে, এটাই বলে দিবে। এই মেকলে মিনিটে 2 নম্বরের প্রশ্ন, মেকলে মিনিট আসতেই পারে। মেকলে মিনিটে কি বলা হচ্ছে? তিনি বলছেন যে পাশ্চাত্যের, ইউরোপের যে কোনো পাঠাগারের একটা বই এবং ভারতবর্ষে এবং আরবের যত পাঠাগারের বই যদি দাঁড়িপাল্লা ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? তাহলে ইউরোপের বইটার ওজন সব থেকে বেশি হবে। কোন দিক থেকে? গুণগত মানের দিক থেকে। তাহলে সেটা তিনি বলতে যাচ্ছেন। প্রচণ্ড পাশ্চাত্যপন্থী দাম্ভিক মানুষ মেকলে, তিনি মনে করছেন, তাকে বলা হচ্ছে তাহলে তুমি কিভাবে শিক্ষা নেবে, শিক্ষাটা হবে কি করে? শিক্ষা তিনি বলছেন যে তিনি যে শিক্ষার যে নীতিটা তাকে বলছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুঁয়ে পড়া নীতি। চুঁয়ে পড়া মানে আমরা ফিল্টারে কান পাতলে তোমরা দেখবে টপ 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 করে ফিল্টার পরিশুদ্ধ জলটা নিচের দিকে নেমে আসছে।
অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি যদি কিছু মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষাটা ছড়িয়ে দেয়, সে কিছু মানুষ কারা? উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী। আমি যদি উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর কিছু মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করে দিতে পারি, সেই মানুষগুলোর হাত ধরে ধীরে 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 পাশ্চাত্য শিক্ষাটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। তোমরা জয় হো বইটা সালমান খানের দেখেছো, সেখানে কি বলা হয়েছে? 3 জনকে মদত করো, আবার সে 3 জনকে মদত করবে, সে 3 জনকে মদত করবে, এইভাবে সারা ভারতবর্ষের মানুষ পরস্পরের পাশে থাকবে। ঠিক সেম দ্যাট এখানে পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ তুমি উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীকে যদি আমি পাশ্চাত্য শিক্ষিত করি, তাদের হাত ধরে ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। এখানে মেকলের মূল উদ্দেশ্য কী ছিল? যে মূল উদ্দেশ্য হচ্ছে একটা শ্রেণীর মানুষ, ইংরেজের পদলেহনকারী একটা শ্রেণী সৃষ্টি করা। যাই হোক, তার উদ্দেশ্য তার মতো থাকছে, কিন্তু ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি চেয়েছিলেন। তার বক্তব্য হচ্ছে তাকে যে এভাবে কিভাবে সেই যে ক্লাসটা সৃষ্টি হবে কিভাবে, তখন তিনি বলছেন লট অফ পার্সন, কিছু মানুষ, কালার অ্যান্ড ব্লাড অ্যান্ড কালার, তাদের রক্তে বর্ণে হবে কি ভারতীয়, বাট কিন্তু তারা রুচি বুদ্ধিমত্তা, টেস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তা এবং রুচি বোধের দিক থেকে তারা কি হবে ইংরেজ। মানে আমার সেই গান্দা শিল্পরীতির মতো, তাদের গান্দা শিল্পীদের হাত ছিল গ্রিক, কিন্তু অন্তরটা ছিল ভারতীয়। ঠিক এদের মধ্যে এদের কি হবে? রক্তবর্ণে কিছু ভারতীয় শ্রেণী সৃষ্টি হবে, কিন্তু তারা বুদ্ধিমত্তায়, তাদের রুচিবোধ, তাদের বুদ্ধিমত্তার দিক থেকে তারা হবে ইংরেজ। এই শ্রেণীটাকে সৃষ্টি করতে তিনি চেয়েছিলেন। তাহলে এভাবে তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চাইলেন কে? মানে ব্রেন্টন মেকালে এই কথাটা প্রস্তাব করলেন। এবং 835 খ্রিস্টাব্দে 7ই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে বা অর্থাৎ ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করলেন। এর মাধ্যমে প্রাচ্য পাশ্চাত্যের অনেকখানি দ্বন্দ্বের অবসান ঘটল। ঠিক তারপরে আমরা দেখলাম প্রাচ্য পাশ্চাত্যের অবসানের ক্ষেত্রে আবার দেখলাম 839 খ্রিস্টাব্দে অকল্যান্ড মিলিট, সেখানেও কিছুটা পাশ্চাত্য পাশ্চাত্যের অবসান ঘটল। আবার আমরা দেখতে পাচ্ছিলাম লর্ড এর আমলে যাকে বলে 842 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো কি? 842 খ্রিস্টাব্দে কি প্রতিষ্ঠিত হলো? 842 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো কাউন্সিল অফ এডুকেশন। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কাউন্সিল অফ এডুকেশন যে 842 খ্রিস্টাব্দে যখন প্রতিষ্ঠিত হয়, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে তারপরে লর্ড হার্ডিঞ্জ তিনি কিন্তু 844 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিলেন যে পাশ্চাত্য ভাষাকে মানে চাকরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তা সুতরাং এভাবে পাশ্চাত্যের দ্বন্দ্বের প্রায় অবসান হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাশ্চাত্য শিক্ষার পক্ষে এগিয়ে যাওয়া হলো। এবং তারপরে আমরা কি দেখলাম যে ঠিক 854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তিনি তার প্রতিবেদনটা পেশ করলেন, যে প্রতিবেদনকে ভারতের শিক্ষার ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়। তার প্রতিবেদন আজও ভারতবর্ষের যে শিক্ষানীতি, কিছুটা চার্লস উডের সেই শিক্ষানীতির বলা চলে, সেই শিক্ষানীতি নিয়ে আমরা চলছি। ঠিক আছে। তার পরবর্তীকালে সরকারি উদ্যোগে প্রথম শিক্ষা কমিশন গঠন হলো, হান্টার কমিশন 882 খ্রিস্টাব্দে। তা সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থাগুলো প্রবর্তিত হচ্ছে শিক্ষার, পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা। একদিকে যেমন মেকলের দূরভিসন্ধি পূর্ণ হয়েছিল, কিন্তু তথাপি এই পাশ্চাত্য শিক্ষার ফলে মানুষ কিন্তু ভাবজগতের বাস্তবতার দিকে পরিয়ে হলো। অর্থাৎ আমাদের সাহিত্য মননশীলতা যেমনি বাড়লো, তেমনি পাশ্চাত্য শিক্ষার ফলে জাতীয়তাবোধের বৃদ্ধি হলো। মানুষ পাশ্চাত্যের যে জ্ঞানবিজ্ঞান শিক্ষা, অর্থাৎ ইউরোপের দেশের যে ভলতেয়ার, মন্তেস্ক্যু, রুসো, দিদিরো, কুইশনের, টমাস পেইন, জেফারসন, এদের যে বই পড়লো, ভলতেয়ার এসে অন দি ম্যানার্স অফ স্পিরিট অফ নেশন, এইসব গ্রন্থ তারা পড়াশোনার পরে তাদের সাহিত্য মননশীলতা বাড়ছে। কীভাবে ইংরেজরা নিজের দেশে আইন করে কৃতদাস ব্যবস্থার অবসান ঘটছে, কীভাবে তারা আমাদের দেশে কৃতদাস ব্যবস্থা চালু করছে, সেগুলোর প্রতি মানুষ সচেতন হতে শুরু করলো। শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায় তারা সচেতন হতে শুরু করলো। অর্থাৎ ধীরে 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 পাশ্চাত্য শিক্ষাটা জাতীয়তাবোধ, জাতীয় জাগরণ, জাতীয় চেতনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলো। এবং কিভাবে রুশ বিপ্লব থেকে শুরু করে ফরাসি বিপ্লব, কিভাবে ইংল্যান্ডের গণতন্ত্রের বিকাশ, এগুলো সম্পর্কে তারা কিন্তু ধীরে ধীরে মানুষ সচেতন হলো। এবং পরবর্তীকালে ভারতের যে জাতীয় আন্দোলন হয়েছিল, সেই জাতীয় আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন, যাদের হাত ধরে নেতৃত্ব হয়েছে, তারাই কিন্তু মধ্যবিত্ত এবং এই উচ্চবিত্ত মধ্যবিত্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষগুলোর হাত ধরে। তাহলে সুতরাং শিক্ষা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে এই শিক্ষা ব্যবস্থা, আমি এটা সরকারি, যেটা গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন একটা আসার কথা ছিল, সরকারি উদ্যোগে কিভাবে শিক্ষা ব্যবস্থা, সেটা আমি আলোচনা করলাম। শুধু সরকারি উদ্যোগে হয়নি, শিক্ষা ব্যবস্থার প্রথম সূচনা হয়েছিল কিন্তু বেসরকারি উদ্যোগে, তারপরে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে, তারপর কিন্তু সরকারি উদ্যোগে প্রচেষ্টা হয়েছিল। প্রথম যারা বেসরকারি উদ্যোগে কে? বেসরকারি উদ্যোগে সুপ্রিম কোর্টের করণিক রামনারায়ণ মিশ্র, তিনি কিন্তু প্রথম কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে ডেভিড ড্রাম্ট,
তিনি কিন্তু ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। এই ধর্মতলা একাডেমির ছাত্র হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে ব্যক্তিগত প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের বিচারপতি বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং হাইডিস্ট এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায় তাদের প্রচেষ্টা ডেভিড হেয়ারের বিশেষ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল কি হিন্দু কলেজ বা হিন্দু স্কুল। পরবর্তীকালে আমরা এই যে হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজকে কেন্দ্র করে নবজাগরণ দেখা যাচ্ছে। আজকে ভারতবর্ষ বা বাংলা যতটা এগিয়ে এসছে সেই মূল কেন্দ্র বিন্দু ছিল, নবজাগরণ কেন্দ্রবিন্দু ছিল কি হিন্দু কলেজ। এবং এই কলেজের অধ্যক্ষ ছিলেন কে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাহলে মনে রাখতে হবে যে হিন্দু কলেজ এটাও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক তেমনি ডেভিড হেয়ার, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আসতে পারে, ডিঙ্কওয়াটার বিটনের ভূমিকা আসতে পারে। হ্যাঁ, ডেভিড হেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি যেমন হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, তিনি আবার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কি উদ্দেশ্য হচ্ছে কি পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের বইগুলোকে অনুবাদ করে তাকে বিনামূল্যে অথবা অল্প মূল্যে বিতরণ করা, তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষার জন্য এটা তিনি করেছিলেন। আবার এই ঘড়ি ব্যবসায়ী আবার একটা করেছিলেন পরের বছর 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি। তাহলে স্কুল বুক সোসাইটি বুকটা কেটে দাও, ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 সালে। তাহলে 18 সালে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নতুন নতুন কলকাতা এবং তার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা। তোমরা মনে রাখবে রাধাকান্ত দেব এর সঙ্গে যুক্ত ছিলেন। এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ডেভিড হেয়ারের ক্ষেত্রে এই স্কুল বুক সোসাইটি বা স্কুল সোসাইটির ক্ষেত্রে। তাহলে আমরা এখানেও ব্যক্তিগত উদ্যোগে যে পাশ্চাত্য শিক্ষার প্রচেষ্টা আমরা সেটা দেখতে পেয়েছিলাম। খ্রিস্টান মিশনারিরা কী চেষ্টা করেছিলেন? খ্রিস্টান মিশনারিরা তোমরা মনে রাখবে 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারি গঠন হয়েছিল এবং তাদের হাত ধরে আমরা দেখলাম 18 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি কলেজ, যে কলেজটাকে ভারতবর্ষের প্রথম বলা হয় ডিগ্রি কলেজ। ঠিক আছে, তাহলে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের প্রশ্ন আসতে পারে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব যেটা আমি অলরেডি বলে দিয়েছি, পাশ্চাত্য শিক্ষা মিশনারিদের অবদান যেটা আমি বলে দিয়েছি, রামমোহন রায়ের অবদান, রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কী কী গ্রহণ করেছেন যে কোনো টেক্সট বই পড়লে এটা পাওয়া যাবে। তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছেন। তিনি আবার ওই স্কুল বুক সোসাইটি স্কুল সোসাইটির ক্ষেত্রেও ডেভিড হেয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। তিনি নিজে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করছেন, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করছেন। ঠিক আছে, ডেভিড হেয়ারকে যেটা পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে হেয়ার স্কুল যেটা নামে পরিচিত। তাহলে এক্ষেত্রেও আমরা দেখেছি তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে এইগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবারে চলে আসি যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পাশ্চাত্য শিক্ষা নয়, এবারে চলে আসি সমাজ সংস্কারের ক্ষেত্রে। ঠিক আছে, সমাজ সংস্কারের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে সমাজ সংস্কারের ক্ষেত্রে এবং ব্রাহ্ম সমাজের ভূমিকা। সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমাদের একটু আলোচনা করতে হবে। ব্রাহ্ম সমাজের ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের ভূমিকা। তার আগে ব্রাহ্ম সমাজের আগে প্রথা, বিধবা আইন এগুলো একটু বলে রাখি। সতীদাহ প্রথা গত বছর পড়ে গেছে, এটা 2020 সালের প্রশ্ন পড়ে গেছে, কিন্তু বিধবা আইন এবং বিদ্যাসাগর এটাও গুরুত্বপূর্ণ। বিধবা অর্থাৎ যখন সতীদাহ প্রথা নিবারণের ফলে বহু বৈধব জীবন পালন হচ্ছে তাদের কীভাবে বিয়ে দেবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন কে? রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের কিভাবে বিবাহ দেওয়া হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং তার আন্দোলনের প্রভাবে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং ডালহৌসি কিন্তু আইনটা তৈরি করেছিলেন, লর্ড ক্যানিং সেটাকে পাস করেছিলেন। লর্ড ক্যানিংয়ের হাত ধরে কিন্তু বিধবা বিবাহের সপক্ষে 15 নম্বর রেজলিউশনের মাধ্যমে বিধবা আইন পাস হয়, পক্ষে আইন পাস হয়। মনে রাখবে রামমোহন রায় সতীদাহ প্রথার বিপক্ষে আর বিদ্যাসাগর বিধবা বিবাহের সপক্ষে, এই দুটো জিনিস মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইভাবে শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই সমাজ সংস্কারের ক্ষেত্রে আরেকটা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, সেই প্রতিষ্ঠান নাম হচ্ছে ব্রাহ্মসভা। ব্রাহ্মসভা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতাকে তোমাদের একটু বলে রাখি, এর সম্পর্কে একটু বলে রাখি। ব্রাহ্ম সমাজ আন্দোলন এটা বোঝানোর দরকার আছে একটু। ব্রাহ্ম সমাজ আন্দোলন অন্যান্যগুলো সংক্ষিপ্ত হলে হবে, ব্রাহ্ম সমাজ আন্দোলনটা তোমাদের বোঝানোর দরকার আছে। নবজাগরণের পথিকৃৎ রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ। তিনি কিন্তু 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই আত্মীয় সভার উদ্দেশ্যটা কী ছিল? আত্মীয় সভার নিরাকার ব্রহ্মের উপাসনা, একেশ্বরবাদের প্রচার করা এবং এই যে হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কার দূর করার জন্য তিনি আন্দোলন করেছেন। তার আগে তিনি দুটো বই লিখেছিলেন 1803 খ্রিস্টাব্দে, তুয়াফাত উল মুহাউদ্দিন
আবার খ্রিস্টানদের ধর্ম যাতে খ্রিস্টানরা ভারতবাসীকে ধর্মান্তরিত করছে তার বিপক্ষে তিনি পৃষ্ঠের সব জেসাস গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে এভাবে তিনি কিন্তু চেষ্টা করেছেন আত্মীয় সভা। সেই আত্মীয় সভার পরে আমরা দেখলাম 828 খ্রিস্টাব্দে, ওখানে লিখবেন ব্র্যাকেটে 29 খ্রিস্টাব্দে, কারণ এখানে মতান্তর আছে, আর কেউ বলছে 28, কেউ বলছে 29। 829 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সভা, এবং 830 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সভার নাম পরিবর্তন হয়ে রাখা হয় ব্রাহ্ম সমাজ। রামমোহন রায় 833 খ্রিস্টাব্দে মারা যায়। ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিলেন তার অনুগামীরা। দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব নিলেন। দেবেন্দ্রনাথের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা। দেবেন্দ্রনাথ ঠাকুর 839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করলেন, এবং দেবেন্দ্রনাথের উদ্যোগে 843 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত, বাংলার বেকন যাকে বলা হয়, সেই অক্ষয় কুমার দত্ত তিনি কি তার সম্পাদনায় প্রতিষ্ঠিত বিয়ে হলো কি তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হলো। তারপরে এভাবে সংস্কারের সমাজ ধর্ম সংস্কারের ধারাকে তিনি সমাজ সংস্কারের ধারাকে তিনি বজায় রাখলেন। তারপরে 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন, এটাও একটা প্রশ্ন আসবে, কেশবচন্দ্র কবে ব্রাহ্ম সমাজে যোগদান করলেন? 1858 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্র সেন যোগদানের পর জনপ্রিয়তা অর্জন করলো, কিন্তু দুজনের মধ্যে আবার বিরোধ দেখা দিল। কেশবচন্দ্র সেন এবং এর মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বিরোধ দেখা দিল। এই দুজনের বিরোধের ফলে কি দেখা দিল যে 1868 খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত আমরা দেখলাম কেশবচন্দ্র সেন এবং এর মধ্যে ব্রাহ্ম সমাজের নিষ্ঠা কিভাবে কি আইন কানুন প্রচলন হবে। 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন তার অনুগামীদের বহিষ্কার করে দেওয়া হলো 1866 খ্রিস্টাব্দে, এবং তারা প্রতিষ্ঠা করলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আর পুরোনো দিনের যারা রয়ে গেল সেখানে হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তাহলে কেশবচন্দ্র সেন তার মাধ্যমে যে তিনি তার যে অনুগামীদের দ্বারা আনন্দমোহন বসু এরা সবাই মিলে তারা কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের ধারাকে অব্যাহত রাখছেন। এবং কেশব সেনের আন্দোলনে প্রভাবিত হয়ে আমরা দেখেছি যে লর্ড মেও 1872 খ্রিস্টাব্দে 3 আইন, সিভিল ম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে, 3 আইন পাস করলেন। অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করা হলো, বিধবা বিবাহ যাকে বলে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ হলো, এবং অসবর্ণ বিবাহ চালু হলো। এই 3 আইন, বাল্যবিবাহ রদ হলো, বহুবিবাহ রদ হলো, এবং অসবর্ণ বিবাহ চালু হলো। এটা হচ্ছে সিভিল ম্যারেজ অ্যাক্ট বলা হয় একে, 3 আইন বা সিভিল ম্যারেজ অ্যাক্ট। এইটা আইন পাস হলো 1872 খ্রিস্টাব্দে। এরপরে তার সঙ্গে আবার বিরোধ দেখা দিয়ে গেল কি, তার যে চৈতন্য প্রীতি, কেশবচন্দ্র সেনের চৈতন্য প্রীতি, কেশবচন্দ্রের খ্রিস্ট ধর্মের প্রতি প্রীতি, কেশবচন্দ্রের রামকৃষ্ণদেবের গুরুবাদের প্রতি প্রীতি, এর এবং নিজের যে 14 বছরের কন্যা সুনীতি দেবীর সঙ্গে তিনি কি করলেন, কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে তিনি বিয়ে দিলেন। এই যে বাল্যবিবাহ, তিনি নিজে তার আন্দোলনের প্রভাবে 3 আইন পাস হচ্ছে, তার মধ্যে বাল্যবিবাহ 1 নম্বর, অথচ তিনি তার নিজের কন্যা বাল্যবিবাহ দিলেন নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে, যার ফলে তার যে অনুগামী তারা যাকে বলে তারা এখান থেকে সরে গিয়ে তারা কি করলো, বিজয় গোস্বামীকে আচার্য পদ করে তারা নতুন একটা সাধারণ ব্রাহ্ম সমাজ বলে 1878 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ বলে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে সাধারণ ব্রাহ্ম সমাজ বলে নতুন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। এবং কৃষ্ণবর্মণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা সকলেই তার সঙ্গে ছিলেন। কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে তার ব্রাহ্ম সমাজের নাম পরিবর্তন করে রাখলেন কি, নব্য বেদান্ত বা নব বেদান্ত, ঠিক আছে, বা নববিধান ব্রাহ্ম, নববেদান্ত নয়, নববিধান ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দের নাম পরিবর্তন করে রাখলেন নববিধান ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, সাধারণ ব্রাহ্ম সমাজ। তাহলে এইভাবে আমরা দেখলাম ব্রাহ্ম সমাজের কি রূপান্তর করছে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। তাহলে এভাবে আমরা একটা চিত্র দেখতে পেলাম যে রামমোহন রায়, বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন, এগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে। এরকম যখন আছে, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিবেকানন্দের অবদান। তাহলে বিবেকানন্দের নব্যবেদান্ত কি, এই নববেদান্তটা একটু বুঝিয়ে দিই। সাইক্লোনিক মঙ্ক বিবেকানন্দ, তার যে নববেদান্তর অর্থ হচ্ছে প্রাচীন যে অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত দর্শনের ব্যাখ্যাকর্তা শঙ্করাচার্য, তার মতে কি ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা, তার মতে হচ্ছে ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা। কিন্তু বিবেকানন্দ বলতে চাইছেন না, তার বক্তব্য হচ্ছে তিনি এটাকে অন্যভাবে জুড়িয়ে দিলেন। কিভাবে জুড়িয়ে দিলেন? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তার মানে সকল মানুষের মধ্যে ব্রহ্ম আছে, তার মানে জীবের সেবা করলে মানুষের সেবার মাধ্যমেই ব্রহ্মের উপস্থিতি।
তিনি এভাবে বুঝতে চাইছেন, অর্থাৎ ক্ষুধার্ত মানুষ দুঃখের মেটানোই হচ্ছে প্রকৃত ধর্ম তিনি মনে করলেন। তার মানে হচ্ছে তিনি হচ্ছেন ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ গড়ার ধর্ম। তার তিনি এটা বলতে চাইছেন যে মানুষ গড়তেই ধর্ম, এটা তিনি বলতে চাইছেন। তাহলে এভাবে আমরা দেখছি যে বিবেকানন্দ পলিটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্তের দ্বারা সন্ন্যাস ও সমাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন। যেখানে কি হচ্ছে, তিনি বলছেন যে প্রাচীন সন্ন্যাসীরা ছিলেন মানব বিমুখ, সমাজ বিমুখ এবং সংসার বিমুখ। প্রাচীন সন্ন্যাসীরা কি ছিলেন? মানব বিমুখ, সমাজ বিমুখ এবং সংসার বিমুখ। কিন্তু তিনি ওই সন্ন্যাসকে সমাজের মধ্যে নিয়ে আসতে চাইলেন, অরণ্য থেকে তুলে এনে তাকে লোকালয়ে সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিয়ে আনতে চাইলেন। তিনি বলতে চাইছেন আত্মমোক্ষ নয়, বহুজন হিতায় বহুজন সুখায়। তাহলে এভাবে আমরা দেখলাম যে আমাদের নববেদান্তের ব্যাখ্যাকর্তা বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনি তার যে বলে 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর শিকাগোর যে বক্তব্য তা রেখেছিলেন, ধর্ম সম্মেলনের বক্তব্য রেখেছিলেন, তার জগৎ সম্মুখে তুলে ধরেছেন কেবল ভারতবাসী নয়, সমগ্র বিশ্ববাসীর প্রকৃত মুক্তি ও শান্তির পদ এখানেই। তাই তো হাজার কণ্ঠে ধ্বনিত হয় বিবেকানন্দই ভারতবর্ষ। তাহলে এখানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কিভাবে নব্য বেদান্তের ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা জানতে পারি। আবার আমরা চলে আসি 19 শতকে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবজাগরণ, রেনেসা বা নবজাগরণ। নবজাগরণ কাকে বলে? ফরাসি শব্দ রেনেসার অর্থ হচ্ছে নবজাগরণ, ফরাসি শব্দ এটা। কিন্তু পঞ্চদশ ষোড়শ শতকে যে ইউরোপে গ্রিক ও রোমান সংস্কৃতির, শিক্ষা সংস্কৃতির প্রভাবে উদার ও যুক্তিশীল চেতনার জন্ম হয়েছিল, এক কথায় মানে তো তার মধ্যে দিয়ে ইউরোপের মধ্যযুগের তমসাচ্ছন্ন অধ্যায়ের অবসান ঘটে এবং পদার্পণ করে আধুনিক যুগে। এই ঐতিহাসিক ঘটনাকে বলা হচ্ছে নবজাগরণ বা রেনেসা। আর বাংলা নবজাগরণ, বাংলা 19 শতাব্দীর পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এদেশে যে নতুন চেতনার জন্ম হয়েছিল তাকেই বলা হচ্ছে বাংলা নবজাগরণ। কেন্দ্রভূমি ছিল বাংলা, কেন্দ্রভূমি ছিল কলকাতা। তাহলে বাংলা নবজাগরণের ব্যক্তি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে, বাংলা নবজাগরণ প্রকৃতি আলোচনা করো। তাহলে এখানে বিভিন্ন যেভাবে বলছে, এই যেভাবে অনিলশীল বাংলা নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন, এগুলো কয়েকটা প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে সেগুলো আমি তোমাদের একটু বলে রাখি। স্বামী বিবেকানন্দের বলে রাখি, বাংলার নারী কল্যাণে বামাবধিনী পত্রিকা, হিন্দু পেট্রিয়ট, নীলবিদ্রোহী হিন্দু পেট্রিয়টের ভূমিকা, হুতুম পেঁচার নকশা, 2018 সালে প্রশ্নটা এসছে। নীলদর্পণ নাটক 19 শতকে বাংলার সমাজ চিত্র কীভাবে তুলে ধরেছেন, গ্রামবার্তা প্রকাশিকা কীভাবে বাংলার সমাজ চিত্র তুলে ধরেছেন, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগর, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, 2017 সালে প্রশ্ন এটা এসছে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড এয়ারের অবদান, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ, 2018 সালে এসছে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? মধুসূদন গুপ্ত যিনি বিশেষ গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা যদি প্রশ্ন এসে যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 4 জন কি বলো নোবেল বিজয়ীর নাম বলো, তুমি কি বলবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 4 জন নোবেল বিজয়ী বা 2 জন নোবেল বিজয়ীর নাম বলবে। সিবি রমন থেকে শুরু করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রোনাল্ড রস থেকে শুরু করে এদের নাম দিয়ে দিবে। তাহলে এভাবে হয়ে যাবে, ঠিক আছে? তা এভাবে আমরা অমর্ত্য সেন, এই 4 জনের নাম দিবে, ঠিক আছে? তাহলে এটা গেল এই চ্যাপ্টারের মোটামুটি একটা আর এ থেকে 8 নম্বরের প্রশ্ন আসতে পারে, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা থাকতে পারে। নব্যবঙ্গ আন্দোলন কি, বাংলা নবজাগরণে নববঙ্গীদের ভূমিকা আলোচনা করে এটা থাকতে পারে। বিদ্যাসাগর ও বিধবা বিবাহ আন্দোলন কতখানি হয়েছিল, এটা আসতে পারে। অথবা আসতে পারে সরকারি উদ্যোগে কীভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, এটাও আসতে পারে। সুতরাং এই চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়টাকে তোমরা করবে। আমি আবার পরের দিন তৃতীয় অধ্যায়টা পড়াবো, পরের দিন পড়াবো আমি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়টা আমি পড়িয়ে দেবো সময়ে। ভালো থাকবে। সবথেকে বড় কথা হচ্ছে করোনার আবহে তোমরা বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করবে যাতে বেরোলেই মাস্ক পরে বিভিন্ন সচেতনামূলক দিকগুলো তোমরা গ্রহণ করবে। তোমরা ইয়ং জেনারেশন, সুতরাং তোমাদের মধ্যে হয়তো ভাবলে যে মাস্ক না পরলেও চলবে, কিন্তু না, এরকম একটা মারণ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তো সেটা তোমাদের চিন্তাভাবনার মধ্যে রাখবে এবং অবশ্যই পড়বে। আর বাইরে না বেরোলেই ভালো, কটা দিন আর পরীক্ষার আগে না বেরোলে বাড়িতে বসে বসে একটু, এতদিন গৃহবন্দী ছিলে, আবার না হলে এবং স্যানিটাইজার ব্যবহার করবে। বাড়ি কোথাও গেলে বা সবসময় হাতটা ভালো করে ধুয়ে নেবে, আর সবসময় নাকে মুখে হাত না দেওয়ার চেষ্টা করবে। এগুলো করবে। জামা কাপড় যা কিছু পরবে আবার এসে বাড়িতে নতুন পোশাক পরার চেষ্টা করবে। তাহলে এই সচেতনতামূলক দিকগুলো চেষ্টা করবে এবং
সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ যে বিধিনিষেধগুলো দেবে সে অবশ্যই নিয়মকানুনগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। আরেকটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে এই চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় এমন একটা অধ্যায়, একটু বলতে ভুলে গেলাম, দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে দেখবে, সুতরাং দ্বিতীয় অধ্যায়টা একটু ভালো করে পড়বে, বড় চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে যে প্রশ্ন 2 নাম্বার 1 নাম্বারের যে বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে বিভিন্ন, যেমন এই যে বলেছিলাম শ্রীরামপুর কলেজটা হচ্ছে ভারতের প্রথম ডিগ্রি কলেজ, তাহলে যদি প্রশ্ন যে ভারতের প্রথম ডিগ্রি কলেজ কোনটা, শ্রীরামপুর কলেজ। এই জায়গাগুলো একটু কিছু কিছু দিকগুলো মনে রাখবে। ঠিক আছে, থ্যাঙ্কস, ভালো থাকবে।